মহিলা আন্দোলনের নেত্রী, শ্রমিক আন্দোলনের নেত্রী, আমাদের পার্টির প্রাক্তন পলিটব্যুরোর সদস্য। তার ইংরেজি বইটা যেটা ছিল তা সেটার গতবারের বইমেলায় আমি নিজেই উন্মোচন করেছিলাম বড়। আর আজকে যেহেতু আপনাদের ডাকা হলো, এই সুযোগে জানা গেল, যত লোক জানে এটা অনেকটা তার স্মৃতি কথা গড়ে ওঠা, ছাত্র একদম কিভাবে এতটা সময় বিচরণ করলেন, এটা এতটা বললাম এই জন্যই যে বইটা আরো বেশি প্রচার এবং প্রসার হোক, সেটা আমি চাই। আমি প্রকাশককে ধন্যবাদ জানাবো, লেখিকার সঙ্গে সঙ্গে। দুই, এখানে আমাদের কর্মশালা, নির্বাচনী কর্মশালা, এরকম কর্মশালা আমাদের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, শিক্ষক, কর্মচারী, সমাজের বিভিন্ন অংশ, ক্ষুদ্র ব্যবসায়ী, আরো ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে। আজকে যেমন মহিলাদের দিয়ে শুরু করা হবে, যে কোনো ভালো কাজ শুরু করতে হয় বা শুরু করে মহিলা। আগামীকাল আমরা করব কৃষক, তারপরে এই বীজ বপন শুরু হবে, তারপর চলবে আইনজীবী, চিকিৎসক। এটা করা হয় কারণ গোটা সংগঠন এবং আন্দোলন সংগ্রাম, তার যে অভিজ্ঞতা, সেটাকে নির্বাচনের সময় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কোন কোন বিষয়ে কিভাবে আমরা মানুষকে সংগঠিত করব। আজকের বিষয় হচ্ছে মূলত মহিলা সংগঠন, সংগঠক, নেতৃত্ব, কর্মী, তারা মহিলাদের মধ্যে যাবেন, সাধারণের মধ্যে যাবেন, তাদের অভিজ্ঞতা থেকে। আমাদের এই রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে যখন, তখন এসআইআর, তার আগে এই 3 মাস ধরে একটা ট্রমাটাইজ অবস্থা, বিশেষত মহিলা, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, প্রান্তিক, তারপর হচ্ছে যারা হচ্ছে অনাথ, তারপর হচ্ছে যারা পরিযায়ী, তারপরে যাদের নানান রকমের হচ্ছে, তোমাকে পরিষ্কার ভাবে স্ত্রী না পুরুষ এ ব্যবহার করা যায় না, একটা বিশাল অংশের আছে। আর ক্রমাগত আমাদের সমাজে এবং রাজনীতির অবস্থা হচ্ছে এই ধরনের প্রান্তিক মানুষরা বিপদে পড়ছেন, যারা আনডকুমেন্টেড তারা বিপদে পড়ছেন। মহিলাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেহেতু এটা লিগেসি প্রমাণ করতে বলা হচ্ছে এবং বাপ ঠাকুরদার ভার করতে বলা হচ্ছে, আমাদের সমাজে বিবাহিত হয়ে গেলে এশিয়াতে তাদের যে পূর্ব যে যোগ থাকে সেটাকে ভুলে গিয়ে বলা হয় শ্বশুর বাড়িতে নতুন ভাবে শুরু করতে হবে। অথচ ইলেকশন কমিশন বলছে শুধু তোমার স্বামীর পরিচয় নয়, শ্বশুরবাড়ির পরিচয় নয়, তোমার যেখান থেকে তুমি এসছো সেখান থেকে। আর উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে উত্তর পূর্ব, এভাবে তো মহিলারা একটা সংসার থেকে উৎপাটিত হয়ে আর একটা নতুন সংসার পাতেন। এটা ট্রমাটাইজ করেছে। আপনারা অনেকেই সামিল ছিলেন, আপনাদের সঙ্গে আরো অনেকেই ছিল, যারা এই ভোটাধিকার রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা সাংবিধানিক অধিকার, এবং তার সঙ্গে আসে আপনাদের সংগঠনের একটা বড় দাবি হচ্ছে সমানাধিকার। শুধু আপনাদের না, গোটা বিশ্বব্যাপী প্রগতিশীল আন্দোলন, তাদের দাবি হচ্ছে সমানাধিকার। আর প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে না, সমানাধিকার নয়, ধর্মের নামে, জাতের নামে, অর্থ বলের নামে, লিঙ্গের নামে তাকে এই সমানাধিকার দেওয়া হয় না। এই রাজ্যেও একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় থেকে শুরু করে নারী আন্দোলনের দিগ্গজরা, তারা তাদের শিক্ষায়, সংস্কৃতিতে, রাজনীতিতে, স্বাধীনতা সংগ্রামে, প্রশাসনে, নানান দিক থেকে তারা এই লড়াই করেছেন। একটা গ্লাস সিল থাকে, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এখন যেহেতু সংবিধান বলেছে সমানাধিকার, সার্বজনীন ভোটাধিকার রকম, তাই আমরা যখন আমাদের সংবিধান গ্রহণ করলাম, তখনও পৃথিবীর অনেক দেশ আছে যেখানে নারী পুরুষ উভয়ের সমান অধিকার ছিল না ভোটের ক্ষেত্রে, মহিলাদের অধিকার ছিল না। যেমন মহিলাদের সংরক্ষণ নেই, বলা হচ্ছে বারবার অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে করা হবে, অথচ আমরাই এখানে পঞ্চায়েত পুরসভায় সংরক্ষণ করেছিলাম। গণতন্ত্রে যদি সম্প্রসারণ হয়, তাহলে 21 বছর থেকে আমরা 18 বছরের ভোটাধিকার করেছিলাম। আমরা বলেছিলাম নারী পুরুষ নির্বিশেষে হবে, এবং তারা শুধু ভোট দেবে না, ভোটে দাঁড়াতেও পারবে, এবং তাদের জন্য আসন সংরক্ষিত হবে পঞ্চায়েত এবং পুরসভায়। আর গত
30 বছর ধরে 1/3 সংরক্ষণের কথা শুধু বলা হচ্ছে, এখনো কাজে পরিণত হয়নি। 3, সমানাধিকারটা একটা শুধু স্লোগান নয়, ইকুয়াল রাইটস, এটা আসে ইকুয়ালিটি থেকে। সাম্যবাদের যে ধারণা, সমতার যে ধারণা, নজরুলের কবিতায় সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ কর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নয়। এটা স্বীকার করতে হবে। এইটাই অনেকে স্বীকার করে না। ধর্মের নামে, গোড়ামির নামে, শাস্ত্রের নামে, মনুবাদের নামে বলা হয় মেয়েদের এই অধিকার নেই, তারা সংসার ধর্ম পালন করবে। সে একটা বড় কর্পোরেট বডিতে যদি কোন ম্যানেজমেন্ট বোর্ডের মেম্বারও হয়, মেয়েরা হলে তুচ্ছতাচ্ছিল্য করা হবে। তুই কি জানিস? তাহলে একেবারে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত এটা আছে। আমরা সবসময় এই সমানাধিকারের পক্ষে, সেটা ধর্মের নামে হোক, সেটা ভাষার নামে হোক, সেটা প্রদেশের নামে হোক, সেটা লিঙ্গের নামে হোক। যদি ভাগ করা হয় যে কারোর অধিকার বেশি হবে, কারোর কম হবে, এই ইকুয়ালিটি আসলে আমাদের সংবিধানে এটা মানা হয়েছে। আপনারা জানেন ফরাসি বিপ্লবের সময় বলা হয়েছিল ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি। সেখান থেকে স্লোগান নেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমাজে যেহেতু ব্রাহ্মণ্যবাদ এমন জাঁকিয়ে বসেছিল, যেখানে এই সমানাধিকার ধারণা ছিলই না, সামাজিক ন্যায়ের প্রশ্ন, পুরুষদের মধ্যে নিম্ন জাতি, নিম্ন বর্গ, দলিত, আদিবাসী এভাবে ভাগ করা হয়েছে। আর এই জন্যই আমাদের সংবিধানে তখন বলা হলো শুধু ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি না, বলা হলো সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর আম্বেদকর বললেন যে ইকুয়ালিটি মানে শুধু ভোটাধিকার মানে রাজনৈতিক সবার সমান অধিকার, সেটাই ইলেকশন কমিশন এসআইআর কে দিতে চাইছে। এখনো সবার সমান দেওয়া হয়নি। এখানে বুথ দখল করে এই যে সবচেয়ে বেশি ডায়মন্ড হারবারে মস্তানি, গুন্ডামি, গ্যাং, মাফিয়া ভোট হতে দেবে না। ফলতায় বিরোধী কেউ ঢুকতে পারবে না। পুলিশ মস্তান, গুন্ডা, টাকা, কালো টাকা সব নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আর ইলেকশন কমিশন এখন শুধু বুথ থেকে নয়, ভোটার লিস্ট থেকেই নাম বাদ দিতে চাইছে। এই জন্য সমানাধিকার লড়াই, ভোটাধিকার একসঙ্গে। এবং আমরা বামপন্থীরা মনে করি, কমিউনিস্টরা মনে করি, এটা আসে ইকুয়ালিটি থেকে, যে আইনের চোখে সবাই সমান। কিন্তু আমাদের নিচু তলার কোর্ট থেকে, পুলিশের কাছ থেকে উপরতলা পর্যন্ত দেখবেন আইনের চোখে সবাই সমান নয়। এই জন্য তো আমরা জাস্টিস ফর এই যে অভয়া কেন করতে হলো? মহিলা সমিতিকে আমি ধন্যবাদ জানাবো। মুক্তির চোখের লড়াই কতটা করেছেন, বাইরে করেছেন আমতার, ভেতরে করেছেন, কোর্টে করেছেন, তারপরে হক ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়েছেন। কিন্তু এখনো অসংখ্য মহিলা নির্যাতিত হচ্ছে, কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। আর তখন দেখা যায় কিরকম বিজেপি, তৃণমূল, সিবিআই, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ সব এক হয়ে যায়। অর্থাৎ এটাই হচ্ছে সামাজিক কাঠামো, এটাই হচ্ছে রাষ্ট্রযন্ত্র। তারা এই অধিকার দিতে চায় না, দিতে চায় এই ইকুয়ালিটির কনসেপ্টে। আমি আম্বেদকরের কথা যেটা বলছিলাম, তাহলে রাজনৈতিক সমানাধিকার সেটা অনেক বেশি পরিব্যাপ্ত হয় না যদি অর্থনৈতিক সমানাধিকার না থাকে। সমান কাজে সমান মজুরি, কাজের সুযোগ, সেখানে কোনো ভেদাভেদ নয়। কিন্তু আছে, আমি বিস্তারিত পরে বলবো, এর জন্য বলছি না যে কিভাবে বারবার বলা হচ্ছে আন্দোলনের সংগ্রামে আপনারা লড়ছেন, কিন্তু সমান সুযোগ সবাইকে দেওয়া হচ্ছে না। ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে ইকুয়াল অপরচুনিটি। আমাদের একটা স্কুলে, কলেজে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়নি। ভর্তি মেয়েদের ভর্তি দিতে দিত না। বিদ্যাসাগর রহমান কত লড়তে হয়েছে, রোকেয়াকে কত লড়তে হয়েছে মেয়েদের শিক্ষার জন্য, আজও লড়াই করতে হয়। ড্রপ আউটসে দেখবেন কত বেড়ে যাচ্ছে। যত ড্রপ আউটস হচ্ছে, যত সব এই কন্যাশ্রী বলুন, কিন্তু ড্রপ আউট হওয়া মানে হচ্ছে অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে সন্তান ধারণ, এবং তার সঙ্গে দাঁড়িয়েছে তার নিরাপত্তাহীনতা, সামাজিক অবক্ষয়, পেছিয়ে পড়া সমাজে যত রকমের কুপমণ্ডল, যত রকমের কুসংস্কার, সেগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা। দেখছেন ডাইনি প্রথার নাম করে আমাদের রাজ্যে পিটিয়ে মারছে। নেত্রদান করেছে তার জন্য অ্যারেস্ট করেছে পুলিশ। এই পেছিয়ে পড়া ধ্যান ধারণা নিয়ে আসে। আর সবচেয়ে বেশি হয় চা বাগান থেকে ইটভাটা পর্যন্ত সর্বত্র মেয়ে পাচার বেড়ে গেছে, মেয়ে পাচার বাড়ছে। নারী নিরাপত্তার প্রশ্ন আছে,
আগে ছিল আমরা সমানাধিকার কথা বলছিলাম, এখন হচ্ছে যে অধিকারটুকু আছে সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। এই ইকুয়ালিটি আসতে পারে না যদি না ইকুইটির কনসেপ্ট থাকে, ইকুইটি ভাগিদারি, অংশ আর সিকিউরিটি। এখন এটা তো কংক্রিট, হাওড়া ব্রিজে যাবেন, অন্য কোনো জায়গায় দেখবেন, আমি ত্রিফলার কথা বলছি না যেটা কারাপশন করেছিল, কিন্তু 3 কোণা থাকে ইঞ্জিনিয়ারিং এ, ট্রায়াঙ্গেল থাকে, 3 কোণা করা হয়, তাহলে কি হয়, নাহলে এমনি চৌকো থাকলে বরফি প্রেশার দেওয়া যাবে না, কিন্তু ট্রায়াঙ্গেল থাকলে সেটা আটকে যাবে, বাড়বে না, ধসে যাবে না। এই সোর্সের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল হচ্ছে ইকুয়ালিটি একটা বা ইকুইটি আর একটা বা করতে হয়, তাহলে আমাকে সমাজকে ইকুয়ালিটির জন্য, সাম্যের জন্য, সমতার জন্য বোঝাতে হবে, নিয়ে যেতে হবে, এবং এটা তার মিথ্যার সার্টিফিকেট। আর যুবশ্রী করে যা করেছিলেন সেটা ফেলিওর হয়েছে। অভিষেক ব্যানার্জিকে যখন রাজনীতিতে তিনি অভিষেক করলেন ব্রিগেডে, সেদিন বলেছিলেন যুবা তৃণমূল, UIVA, যুবা তৃণমূল, তোমরা সবাই নাম লেখাও, তৃণমূলের লোকজনকে বলেছিলেন অভিষেকের পেছনে লাইন লাগাও, যুবা তৃণমূল হলে সবাই চাকরি পাবে। তাহলে সেটা ফেল করলো, তৃণমূলের ছেলে মেয়েদের ধোকা দিলেন, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল, নিয়োগে যা দুর্নীতি হচ্ছে, অন্যান্য হচ্ছে। আর এই যুবা, যুবশ্রী, তারপর হচ্ছে যুবসাথী, এগুলো হচ্ছে এক একটা মাইল ফলক তার ফেলিওরের, ধোকা দেওয়া। সেটা তো তরুণীদের হয়েছে, এখন বলছেন 40 বছর পর্যন্ত। আরে 40 বছর মানে তাহলে যারা মাধ্যমিক পাস, তাই যারা মাধ্যমিক পাস করলো না, যারা ড্রপ আউট হলো, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, পরিযায়ী হয়ে যাচ্ছে, তারা কি হবে, পাচার হয়ে যাচ্ছে, তাদের কি হবে? যদি এটা যদি কোনো কাজ হয় তাহলে তো ইউনিভার্সাল করা উচিত ছিল। আর 40 বছর মানে তিনি আগে যাদেরকে, এখন 45 হলো, 50 হলো, যাদেরকে 15 বছর ধরে ধোকা দিয়েছে, তাদের বলছেন তোমাদের টাইম লিমিট হয়ে গেছে, টাইম বার হয়ে গেছে, তোমরা বার হয়ে যাও। তারাই তো ধোকা খেয়েছে। আজকে যার 45 বছর, সে তো 15 বছর আগে 20 বছরের যুবক ছিল, বলেছিল দিদি দেবে, রেলে চাকরি দেবে। মুখ্যমন্ত্রী বলেছেন রেলে কি সবার চাকরি হয়, মুখ্যমন্ত্রী হলে চাকরি দেওয়া হবে। মুসলমান ছেলেদেরকে বলেছিলেন মাদ্রাসা পরীক্ষা যা দিচ্ছিল 2011-তে, যে তোমরা মার্কশিট পাবে আর সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। আর এটাকে বিজেপি বলেছিল অ্যাপিসমেন্ট, দেয়নি, ধোকা দিয়েছে। এই অ্যাপিসমেন্ট থিওরি এইভাবেই এসছে যে সব মুসলমান পেয়ে গেল, হিন্দুরা কিছু বলবে না। এখন মুসলমান বলছে কিছু পাইনি, তারা এখন রেগে যাচ্ছে। একইভাবে মেয়েদের ক্ষেত্রে দেখবেন, আমি আরো বিস্তারিত পরে বলবো, এই যে কন্যাশ্রী বলে, যা বলে আর কি, সব বিভিন্ন লক্ষ্মী ভান্ডার বলে, এই শ্রী, অনেকে বলে এটা কেন শ্রী, মিশ্রী, আর তা নয়,
সবই উনি চুরি করেন। কেরালা প্রথম অন্তত 25 বছর আগে আমি জানি, কারণ আমি যখন রাজ্যসভার মেম্বার ছিলাম তাদের ওটাকে আমরা স্টাডি করেছিলাম, কুটুম্বশ্রী। কুটুম্বশ্রী বলে কারণ আমাদের টটা ওখানে ড হয়ে যায়, আসলে কুটুম। এখন যেমন পরিযায়ী শ্রমিকদের বলছে গেস্ট ওয়ার্কার, অতিথি শ্রমিক, তাহলে এরা বলেছিল একটা পরিবার, একটা কুটুম আমাদের। আমি ট্যুরিজমের চেয়ারম্যান ছিলাম পার্লামেন্টারি কমিটি, কেরালা সবচেয়ে আগে ট্যুরিজমে। আমি কি দেখলাম পার্কে, সমুদ্রের ধারে, বিভিন্ন জায়গায় আইসক্রিম পার্লার মেয়েরা চালাচ্ছে, আর বোর্ড লাগানো আছে কুটুম্বশ্রী। সেলফ হেল্প গ্রুপ, মেয়েদেরকে গভর্নমেন্ট দিয়েছে সিড মানি, আর এখন তো তার থেকে বেড়ে বেড়ে তারা ম্যানুফ্যাকচারিং করছে। সুজন চক্রবর্তী একটা বই লিখেছে, কেরালা এবং পশ্চিমবঙ্গ, অদনমন, অধপতন আর উন্নয়নের ফারাক। এটা মহিলা সমিতির মধ্যে তার একটা চ্যাপ্টার হচ্ছে মহিলাদের ব্যাপারে। আপনাদের বলবো এই বইটার একটা চ্যাপ্টার অন্তত ছাপিয়ে জেরক্স করে পুনর্মুদ্রিত করে আপনারা দেবেন। মহিলাদের প্রশ্নে কেরালা এবং পশ্চিমবঙ্গ 15 বছরে কোথায় ছিলাম আমরা, বামফ্রন্ট আমলে কি ছিল, কোথায় নেমে গেল, আর কেরালা কিভাবে এগিয়ে গেল। এইরকমই হেলথের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে ইত্যাদি বলছি না, বিস্তারিত হবে, সবই আমাদের কাছে আছে। আমরা পুরো একটা ডকুমেন্টস তৈরি করেছি এই নির্বাচনকে কেন্দ্র করে, যা আপনাদের পরে দিতে হবে। বিভিন্ন সেকশন, বিভিন্ন অ্যাসেম্বলি, বিভিন্ন বুথ কোথায় কি অবস্থা আছে, এটা একটা পার্ট 1। তার সঙ্গে পার্ট 2 আছে। সবাইকে সবটা করতে হবে না, তো মোটা বই দিয়ে ঘাবড়ে যাবে না, যেমন এবিটিএ টেস্ট পেপার হতো। কিন্তু এক একটা অ্যাসেম্বলির আলাদা, এক একটা বুথের আলাদা, এক একটা জেলার আলাদা, এক একটা বিষয় আলাদা। মহিলা, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পানীয় জলের। এই গরম পড়বে, মেয়েদের সব বস্তিতে দেখবো আমরা লাইন। এখন তো মধ্যবিত্ত এলাকায় গ্রামে দেখছি ট্যাপ আছে কিন্তু জল নেই, মেয়েদের শৌচাগার নেই। এত নির্মল ভারত যোজনার নাম করে এত পুরস্কার ঘোষণা হলো, নির্মল গ্রাম হলো, কিন্তু বস্তিগুলোতে, কলোনিগুলোতে এই মোদি এসে বলেছিল ওপেন ডিফেকেশন হবে না। এখন রেল লাইনের ধারে যান, এখনো নদীর ধারে যান, এখনো বস্তির কাছে যান। স্বচ্ছ ভারত বলেছিল, এখন নোংরা পাহাড় ঢিবি দেখবেন। সিভিক অ্যামিনিটিস নেই গোটা দেশে, আমাদের রাজ্যে ভেঙে পড়েছে। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। কেরালা যদি পারে, আমরা কেন পারবো না? আপ সরকার দিল্লিতে পেরেছিল যে মেয়েদের পরিবহন ফ্রি করে দেওয়া হবে, তাহলে আমরা কেন? অন্তত যত ছাত্রী আছে আপনাদের সাথে আমরা পার হয়ে গেছে। শুধু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাওয়ার উৎসাহিত করার জন্য এবং ড্রপ আউটস করার জন্য অনেকগুলো অ্যান্টিডোটস এর মধ্যে একটা আছে যে পরিবহন ফ্রি করে দিতে হবে বা ডিসকাউন্টেড করে দিতে হবে। তাহলে বাড়ি থেকে মনে করে ছেলের জন্য তাও কিছু টাকা খরচা করি, কারণ পড়ে দিয়ে কিছু কাজে দেবে, মেয়েদের পড়িয়ে কি হবে। এরকম আরো অন্যান্য বিষয় আছে, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। কিন্তু এটা বুঝতে হবে, লড়াইটা হচ্ছে এই যে হিলারি ক্লিন্টন এসেছিলেন না মমতাকে অভিনন্দন জানাতে, আর এখন ভেনেজুয়েলায় দেখছেন হেলিকপ্টার দিয়ে গিয়ে রাষ্ট্রপতি আর তার বউকে তুলে নিয়ে চলে গেছে। দাঙ্গা হোক, যুদ্ধ হোক, সন্ত্রাসবাদ হোক, মেয়েরা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হয়ে যায়, সবচেয়ে বেশি তাদের উপর অসুবিধা হয়। তারপরে ধর্মীয় ঘৃণা এবং জাতপাতের নামে যাওয়া হয়, সে আসিফা হোক, হাতরাস হোক, আর হাঁসখালি হোক, সব মেয়েদেরকে বাজি ধরা হয়। যেমন দ্রৌপদীকে বাজি ধরা হয়েছিল রাজনৈতিক কর্মকাণ্ডে, যুদ্ধে, দাঙ্গায়। আর এই জন্য দেখবেন গালাগাল যখন দেয়, মেয়েদের তুলে, মা তুলে কেন দেয়, বোন তুলে কেন দেয়? ওরা হচ্ছে সবচেয়ে ইজি টার্গেট। তাহলে এই লড়াইটা হচ্ছে শুধু মেয়েদের না, পুরুষদের মধ্যে যে পুরুষতান্ত্রিক ভাবনা আছে সেটাকে কাটাতে হবে, সমানাধিকার ভাবনাকে বাড়াতে হবে, ইকুইটি বাড়াতে হবে। ইকুইটি কমছে বলেই এমএফআই বাড়ছে। যে মেয়েরা টাকা জমাতো এখন তারা ধার নিচ্ছে, কত গুণ বেড়ে গেছে। স্ট্যাটিস্টিক্স আছে, ওই সুজনের বইতে আছে, আপনাদের লেখা আছে, আপনাদের পত্রিকায় আছে, একসাথে তো আছে। আপনারা এমএফআই নিয়ে ওয়ার্কশপ করেছেন, ন্যাশনাল লেভেলে মুভমেন্ট করেছেন, হিয়ারিং করেছেন। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আগে যেরকম হতো মহাজনী ব্যবস্থায়, সেরকম হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই মাইক্রো ফাইন্যান্সের নাম করে, যেমন চিট ফান্ডের নাম করে তৃণমূল লুট করেছিল, আজকে মাইক্রো ফাইন্যান্সের নাম করে তৃণমূলের লোকজন গ্রামে গ্রামে গরু, বাছর, জমি, ঘর সব দখল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এই সামগ্রিক লড়াইকে মাথায় রেখে আপনারা গোটা শক্তি নিয়ে নামবেন। আপনারা পারবেন, কারণ আমরা দেখেছি অভয়াকাণ্ডের পরে
কত মহিলা নেমেছে। সিএনআরসির সময় নাগরিকতার পরে প্রথমে মহিলারা নেমেছে, পুরুষরা পরে নেমেছে। সবচেয়ে বিপদের সময় মহিলারা সবার আগে এগিয়ে যায়। সেই লড়াই আপনারা সামিল হবেন এবং এই লড়াইয়ের সূত্রপাত আপনাদের দিয়ে আমরা প্রথমে করছি, কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে যে জনসংযোগ হচ্ছে, যে বৈঠক সভা হচ্ছে, যে গণসংযোগ হচ্ছে, তাতে আরো বেশি মহিলাদের নামাতে হবে। এবং অভয়া কাণ্ডের পরে যে মহিলাদের মধ্যে যে একটা অধিকার বোধ তৈরি হয়েছিল, নিরাপত্তার অভাবের জন্য ভয় না পাওয়া, ভয়হীন হয়ে রাত দখল করেছিল, রাস্তা দখল করেছিল, আমাদেরকে আসলে এখন বলতে হবে দেশটাকে এবং সমাজটাকে মহিলাদের দ্বারা হচ্ছে তোমাকে যাতে পরিচালিত হয় এবং তাদের সমানাধিকার হয়, এটা আমাদের চেষ্টা করতে হবে। আজকে আমরা এই জন্য ওয়ার্কশপ করলাম। 1 তারিখ থেকে আমরা আমাদের নির্বাচনী প্রচার শুরু করব, তাতে আপনাদের আমন্ত্রণ। আর 8 তারিখে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। এটা আপনারা বুঝে নেন, প্রথমে কিন্তু শুরু হয়েছিল আন্তর্জাতিক মহিলা শ্রমিক দিবস, শ্রমজীবী নারী দিবস। যা হয় আস্তে আস্তে এটা অনেক করেছে। তাহলে আপনাদের সব দাবিকে যুক্ত করে সবাইকে নিয়ে 8 তারিখে নারী দিবসে শপথ নেবেন যে আমাদের এখান থেকে এই বিজেপি এবং তৃণমূল, সাম্প্রদায়িকতা, মনুবাদী শক্তি, গুন্ডা, বদমাইশ, দাঙ্গাবাজ এবং এই গ্যাংস্টারদের, মাফিয়াদেরকে, তোলাবাজদেরকে আমরা দূর করবো। এবং বামপন্থীদের, বামফ্রন্টের এবং বামফ্রন্টের সঙ্গে যে সহযোগীরা যারা নির্বাচনে লড়াই করবে তাদের জন্য আপনারা কাজ করবেন, এই আশা রাখি। ধন্যবাদ। এখন আমি মনে করছি এমনিতে এত আসে না, মহিলারা কি করছে, বামপন্থীরা কি করছে, কিন্তু এখানে যখন এসছে, যদি 2-4টে প্রশ্ন থাকে, আমি যা বললাম তার উপরে দাঁড়িয়ে তোমাদের মনে যদি কোনো সন্দেহ, কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে প্রশ্ন করতে পারো। তোমাদের প্রশ্ন যাতে সবাই শুনতে পারে, আমার উত্তর যাতে শুনতে পারে, একটু দূরত্ব আছে, আমি তাহলে বলে দেবো। খুব কম সময় কাজ, সময় এনে নিয়েছি আমি, অনুষ্ঠান থেকে আমি সময়টা একটু। মোনালিসা আপনার সাথে পরিচয় করে দিয়ে হচ্ছে, একে তো চেনেন কর্ণিকাকে, ওর সর্বভারতীয় সম্পাদক মূল্য, আনার হচ্ছে এখানকার সভাপতি, আর মোনালিসা হচ্ছে আমাদের এখানকার মহিলা সমিতির, গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক। তাই তো? মোনালিসার মতো হাসি আছে। হ্যাঁ, মাইকে প্রশ্ন করতে হবে। তোমার কাছে তুমি অমায়িক আমি জানি, তুমি দিলে অন্য কেউ দেবে কিন্তু। হ্যাঁ, বাকিরা শুনতে বুঝতে পারো আমি কি প্রশ্ন করছি। হ্যাঁ, আপনাদের সরকার যদি হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডারের বিকল্প থাকার কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই ডোল পলিটিক্স নাকি মহিলাদের স্বয়ং সম্পূর্ণ করা? আমরা প্রথমত বামপন্থীরা এটাকে ডোল পলিটিক্স বলি, দক্ষিণপন্থীরা বলে। ডোল কিসে? এটা তো খেসারত। যখন ফাইন করে, পেনাল্টি দেয়, ঠিক সময় ট্যাক্স না জমা দিলে পেনাল্টি দিতে হয়। কারণ মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে কাজ থেকে বঞ্চিত করা হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, রান্না বান্নার খরচ, খাদ্যান্নের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আয় কমে গেছে, আয়ের স্রোত কমে গেছে, ব্যয় বেড়ে গেছে। তো এইটা নির্বাচন যেহেতু পার হতে হবে, যেন বিজেপি হোক বা তৃণমূল হোক, কোথাও লাডলি বায়না আর অন্যান্য জায়গায় আরো নানা রকমের নাম, আমি ব্র্যান্ড নেম গুলো প্রমোট করতে চাইছি না, যেটা পারে করে দিয়ে আসলে হচ্ছে এটাকে বলে মন ভুলানো, কিন্তু এটা অধিকার না। আমরা এগুলো চাই অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হোক। তাহলে তামিলনাড়ু 2000 দিচ্ছে, কেরালা দিচ্ছে, অন্যান্য রাজ্য দিচ্ছে, এখানে যেন মনে হচ্ছে এটাই বিশাল ভান্ডার। আচ্ছা, অর্পিতার বাড়ির খাটের নিচ থেকে যেটা বেরিয়েছিল সেটা ভান্ডার, কত কোটি বেরিয়েছিল? এই সমস্ত মন্ত্রীদের ঘর থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো ভান্ডার। বলে না, মারিত গন্ডার, লুটিত ভান্ডার। ইঁদুর মেরে কেউ বলবে যে আমি গন্ডার মেরেছি? তাহলে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা দিয়ে ভান্ডার কেন বলছে? লুট করেছে ভান্ডার, আর দিচ্ছে তার থেকে একটা স্মল ফাইন। কালকে আমি শুনলাম তিনি বলছেন এটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স, আমাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, ওয়েলফেয়ার। আরে সমাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়েছে, খেটে খাওয়া মানুষের রাজত্ব তৈরি হয়েছে, তখন পশ্চিমী দুনিয়া
पूंजीवादी दुनिया का एक खूब विपद। हम मेहनत कर सब इस दुनिया से जब अपना हिस्सा मांगेंगे, ये खेत बाग नहीं, ये खेत नहीं, सारी दुनिया मांगेंगे। তার দুনিয়া কাঁপানো 10 দিনের পরে ওদের কম্পন তৈরি হলো, তখন ওরা বললো আমরা কিছু কিছু ওয়েলফেয়ার স্টেটের নাম করে আমরা কিছু কিছু দেব। তারপরে এই উদারীকরণের সময় আরো বেশি সব কেড়ে নেওয়া হবে। এই কেড়ে নেওয়া হয়েছে, তারপর লোকের রাগ হবে, শ্রীলঙ্কার মতো অবস্থা তৈরি হবে। এই জন্য কিছুটা এগুলো হচ্ছে ললিপপ দেখানো হচ্ছে। বামপন্থীরা আসলে আমরা এর থেকে অনেক বেশি দিতে পারবো, কারণ দুর্নীতিটা বন্ধ করতে পারবো। যাদের প্রাপক, আমরা এখন সার্ভে করেছি, এই রিপোর্টে আছে কত মহিলা আছে যারা পায়নি। ওরা বলে আমাদের দলে এসো তবে টিকিট দেবো, আমাদের দলে এসো তবে তোমাকে আমি তোমার গিয়ে রেশন কার্ড দেবো, আমাদের দলে এসো তবে তোমাকে গাড়ি দেবো, আমাদের দলে এসো তবে তোমাকে বাড়ি দেবো। আর মেয়েদের বলছে আমাদের মিছিলে এসো তাহলে তোমাকে একটা আমি ভাতা দেবো। আমরা 100 দিনের কাজের আইন করেছিলাম, বিজেপি তৃণমূল তুলে দিয়েছে। আমরা অধিকার বোধ তৈরি করতে চাই, এটাকে বলে বামপন্থীরা বলে রাইট, RIGHT, রাইট, অধিকার, হক, হিস্সা। আর দক্ষিণপন্থীরা বলে ডোম। আর পরে ভুল করবে না, এটা হচ্ছে এন্টাইটেলমেন্ট নয়, এটা হচ্ছে রাইট। সে অধিকার আরো বাড়াবো, এটাই তো লড়াই। দিল্লি থেকে 8 জন যুক্তি ধরা পড়েছেন, যাদের বলা হচ্ছে যে তারা লস্করের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন। তার মধ্যে বাংলার থেকে 2 জন শ্রমিক আছেন, তামিলনাড়ু থেকে বাকিরা রয়েছেন, এবং একাধিক জায়গায়, দিল্লির মতো শহরে একাধিক জায়গায় এই পাক মজুর লস্করের নামে পোস্টার করেছে। তাহলে সুরক্ষা কোথায়? ইন্টেলিজেন্সের কাছে কারোর কাছে কোনো খবর নেই। প্রফেসর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আন্তর্জাতিক ফোরামে দাঁড়িয়ে বলেছিলেন কাশ্মীর প্রসঙ্গে যে পাকিস্তান থেকে পাক ট্রেন টেররিস্টরা আসছে, আমাদের দেশ থেকে একটা হোম গ্রোন টেররিস্ট নেই। তাহলে মোদী সরকার আর এই মমতা সরকার এখন কি হচ্ছে? হোম গ্রোন টেররিস্ট। কার ব্যর্থতা? 20 বছরে কেন এরকম হলো যে হোম গ্রোন ঘরে তৈরি হচ্ছে? এটাই হচ্ছে অপরাধ। হচ্ছে বিজেপি এবং তৃণমূল এমন ভাবে করছে যেখানে দাঁড়িয়ে বিদেশি শক্তি হোক, দেশের শক্তি হোক, যেখানে এই ধরনের শক্তিকে তৈরি করতে, ব্যবহার করতে, ট্রেন করতে সাহায্য হচ্ছে। এটা শুরু হয়েছিল জঙ্গলমহলে কিষাণজির বাহিনীকে নিয়ে এসে শুভেন্দু এবং মমতা সিপিএম কে নিকেশ করবে বলে। তারপরে বাদ নিকলেগি তো বহুত দূর তক যায়। আপনার যে বক্তব্য, আপনার বক্তব্য এই যে এটা দুর্নীতি বা সরকারি সাধারণ ভোটারদের কাছে, শুধুমাত্র দলীয় কর্মী নয়, অর্থাৎ ভোটারদের কাছে কি রকম পরিকল্পনা আসবে। আর এটা থেকে আপনারা প্রচারের কাজ শুরু করবেন, প্রাথমিক প্রচারে কি পরিকল্পনা সেটা ভাবছি। এটা আমি বলেছি, এটা হচ্ছে আমাদের জেলা ভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক। আমাদের লক্ষ্য কি, টার্গেট কি, আমাদের ওখানকার ইস্যুস কি, আমাদের ক্যাম্পেইন কি হবে, আমাদের ম্যানিফেস্টো কি হবে, এটাকে অ্যাসেম্বলি ভিত্তিক আমরা করব। এটা হচ্ছে মানুষের কাছে নিয়ে যাওয়ার আগে আমাদের কর্মীদেরকে একেবারে প্রার্থী থেকে, সংগঠক থেকে কর্মী পর্যন্ত বুথ ভিত্তিক তাদেরকে একটা ট্রেন করা হচ্ছে, এই জন্য কর্মশালা। আর তারপরে আমরা ম্যানিফেস্টো তৈরি করছি, তার একটা রাজ্যের যেমন ম্যানিফেস্টো হয় বামফ্রন্টে, তার সঙ্গে আমরা জেলা ভিত্তিক, অ্যাসেম্বলি কেন্দ্র ভিত্তিক ম্যানিফেস্টো তৈরি করবো। সেইটাকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে, সেটাকে বুথে বুথে। এই জন্য জনসংযোগ যেটা হচ্ছে, বৈঠক সভা যেটা হচ্ছে, সেখানে ইস্যুগুলো উঠে আসছে, সেগুলোকে আমরা সংকলিত করছি। তারপরে একেবারে কোনো কোনো জেলা, যেমন উত্তর 24 পরগনা, একেবারে অ্যাসেম্বলি ভিত্তিক করেছে, কোনো কোনো জেলা বুথ ভিত্তিক করার চেষ্টা করছে, যে সেই বুথের দাবি কি, সেই অ্যাসেম্বলির দাবি কি। এটাই তো হৃদকম্প হয়েছে যে এত তলায়, এটাকে বলে মাইক্রো লেভেল প্ল্যানিং অ্যান্ড গ্রাসরুট লেভেল স্ট্র্যাটেজি। এইবারের নির্বাচন আমরা লড়ছি মাইক্রো লেভেল প্ল্যানিং এবং গ্রাসরুট লেভেল স্ট্র্যাটেজি। তোমাদের কেউ মনে আছে খবর করেছিলে আজ থেকে 1 বছর আগে যখন রাজ্য সম্মেলন হয়েছিল, রাজ্য সম্মেলনের পরে প্রকাশ্য সমাবেশে আমি এই কথা বলেছিলাম, এবং সেখানে আমরা এখন বুথ করেছি। আর সেখানে আমি বলেছিলাম আমাদের টার্গেট হচ্ছে ম্যান মার্কিং, তারপরে ভোটার ভিত্তিক। আমাদের রাজ্য কমিটিতে পরিকল্পনা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। তোমরা তখন অন্য সব কাজে ব্যস্ত ছিলে, আমরা আমাদের সিদ্ধান্ত করে জেলাগুলোকে জানিয়ে দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে
জেলাগুলোতে সফর করে আমাদের টিম, রাজ্য নেতারা যাচ্ছেন, সংগঠকরা যাচ্ছেন, এক্সপার্টসরা যাচ্ছেন, ডোমেন এক্সপার্টসরা যাচ্ছেন। আর আমাদের কাজ হচ্ছে বিভিন্ন যে বললাম মহিলা, ছাত্র, যুব, যারা আমাদের সম্পদ। আমাদের তো আর ভাড়া করা কোম্পানি আসবে না যাদের ফাইল নিয়ে মমতা নিয়ে ছুটেছিলেন। বিজেপি 6টা কোম্পানিকে নিয়োগ করেছে, তৃণমূল আইপ্যাকটাকে কিনে নিয়েছে কয়লা পাচারের। আর ওই জন্য এটা ডেটের পর ডেট হচ্ছে, কারণ ওই কয়লা পাচার টাকা কোথায় গেল বুঝতে গিয়ে দেখা যাবে সেই টাকা দিয়ে তৃণমূল এমএলএ এমপি কেনাবেচা করেছে, ঘোড়া কেনাবেচা করেছে। এই ভোটের সময় এত বিরিয়ানি প্যাকেট দেয়, এত গাড়ি, এত হেলিকপ্টার, এত জমক, একটা যাত্রার নাম করে মোটামুটি বোম্বে সিনেমা, হলিউডের বা বলিউডের সিনেমা শুটিং এর মতো সেট তৈরি করা হয়। তো সেই টাকাগুলো করতে গিয়ে এলো, সেটা বিজেপিও চায় না, কারণ বিজেপি এই কাজটা করে। সেজন্য দেখবেন মিলিভাগাত হচ্ছে, তারিখ পে তারিখ হচ্ছে, কিন্তু একটা তদন্ত হচ্ছে না। আমরা এই কথাই নিয়ে করবো, আমরা সরাসরি বলবো, আমাদের কর্মীরা বলবো। অবশ্যই ফিল্ডে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা সমানাধিকার নিয়ে কথা বললাম, তাতে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি যদি রাজ্যে আসে তাহলে তারা মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, শাড়ি পরা নাকি বন্ধ করে দেবে। এই বিষয়ে আপনাদের কি মত? এক। আর দুই হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বামপন্থী তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছে ওই দল ছেড়ে আমাদের দলে আসুন, এটা কি আপনাদের কি মত? দুটো আলাদা প্রশ্ন, কারণ একটা তৃণমূল বিজেপি মমতা, একটা তৃণমূল অভিষেক হচ্ছে, এখনো দুটো এক জায়গায় নেই। দুটো প্রশ্ন একসঙ্গে যুক্ত করবো না। আমি দুটো তৃণমূলের কথা বলবো, কি বলে না মাদার, কি বলে একটা মাদার তৃণমূল, আর একটা কি বলে ছাবাল তৃণমূল বলে। আচ্ছা, হ্যাঁ কিছুটা বলে আর কি, যাকে হ্যাঁ বেবি তৃণমূল, চকলেট বয়, নানা নাম আছে। ঠিক আছে, আপনার প্রথম প্রশ্ন ছিল এক, শাড়ি পরা বন্ধ করে দেবে, মাছ মাংস বন্ধ করে দেবে। বিজেপি যা করছে আমরা তো দেখছি, গোটা রাজ্যে দেশে আমিষ নিরামিষের নামে করেন, কিন্তু আমরা জানি আমাদের রাজ্যে এসব ছিল না। তো তৃণমূলের পুরসভা এই কলকাতা থেকে প্রান্তে আমরা দেখেছি কদিন আগে যে প্রকাশ্যে মাংস কাটা যাবে না। উড়িষ্যায় দেখেছিলাম রিপাবলিক ডেতে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। বিজেপি শুরু করেছিল গরুর গোস্ত দিয়ে, গরুর মাংস দিয়ে, 1 লাখ জনের সব মনে আছে। তারপরে এখানে শ্যামল আর ওই রিজাউলকে ধরে মারলো, কেন চিকেন প্যাটিস বিক্রি করছে। মমতা এটা দেখে বলছে যে বন্ধ করে দেবে। আর তৃণমূল বিজেপি যা করছে তৃণমূল তো তাই করছে, এটা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করেছে, তো ইউপিতে করেনি। যোগী রাজ্যে যা যা হচ্ছে, বুলডোজার রাজ্য থেকে আরম্ভ করে এই আমিষ নিরামিষ, মব লিঞ্চিং, সবই তো রাজ্যে হচ্ছে। আর ভোটের আগে একটা ভয় ধর, গতবার ভোটের সময় মনে আছে মোদী বলতে বলেছিলেন আপনার মঙ্গলসূত্র বিক্রি করে দেবে মেয়েদেরকে, বলেছিলেন না? এখানে শুভেন্দু তাই করেছিল, এবারে বলে ওখান থেকে কপি করে মঙ্গলসূত্র বিক্রি। এটা মোদী বা মমতা আসলে মানুষকে ভয় দেয়, আর ভয়ার্থ মানুষকে ভোটের সময় বলে আমি ছাড়া কেউ তোমাকে বাঁচাবে, তারপর তারাই মারে। আর যারা মারে তারা এবার কিনতে চায়। এই যে কালকে বললে খোকাবাবু বলেছেন চলে আসুন, ও খোকাবাবু আমি বলি না, অজয়বাবু মনে বলবো, একজন একটা ব্র্যান্ড দেওয়া আছে। আমি এখনো কোনো ব্র্যান্ড কিনি, আমি কয়লা চুরি করি। হ্যাঁ, তো গ্লোরিফাই করার কি দরকার আছে? খোকাবাবু তো বাংলা সিনেমার ডায়লগও আছে। তো এই জন্য আর এত খোকা নয়, কিন্তু আসলে হচ্ছে তারা প্রথমে মারে, তারপরে যদি কেউ ডেটে থাকে, সিদ্ধারা সয়া করে থাকে, তার লোভ দেখে। তারপরে যদি সিদ্ধারা সয়া করে থাকে, তারপরে বলে আরে ভাই তুমি তো আমারই আছো। ঠিক আছে, এইটাকে বলে স্টকহোম সিনড্রোম। জানো তো স্টকহোম সিনড্রোম? ব্যাখ্যা করতে হবে না, পরে ওদেরকে বোঝাবো আমি। যে টেররিস্ট কিডন্যাপ করে সেই করে বন্ধু সাজিয়ে। ধন্যবাদ। আমাদের এবার মানে আচ্ছা, করে নিই। এদের জন্য কোনো প্রশ্ন নেই। পয়লা মাস থেকে নির্বাচনী প্রচারে মানুষের কাছে যাবে এবং মহিলাদের কাছে বিশেষ করে যাবে। মার্চের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী আসছে, 24 কোম্পানি
সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে এই প্রচারণা আপনারা কি বলবেন? তাহলে দ্রুত এগিয়ে যাওয়া- প্রথম কথা হচ্ছে 1 মার্চ থেকে না, এরা আছে মাঠে ময়দানে আন্দোলনের সংগ্রামে। 8ই মার্চ নারী দিবস পালন করবে আন্তর্জাতিক। আর আমরা সিপিআইএম বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে 1 মার্চ থেকে নির্বাচনী প্রচার করবে। আর এরা তো জনসংযোগ করছে, বৈঠক সভা করছে, MFI নিয়ে লড়ছে। আর কেন্দ্র বাহিনী কাদের লাগে? যত তৃণমূলের চোট বিজেপিতে গেছে তাদের কেন্দ্র বাহিনী পাড়া লাগে। আমার কি লাগে, আপনার কি লাগে? বাহিনী কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, যে দলদাস হয় তাহলে সে মানুষ বিরোধী। মনে নেই গতবারে শীতলকুচি সিদাইকে গুলি চালিয়ে ভোট করেছিল বিজেপি তৃণমূল, মানুষের মধ্যে ভয় ঢুকিয়েছিল। তাহলে আমাকে দেখতে হবে এই বাহিনী এসে কি বাংলা মানুষকে ভয় দেখাতে আসছে, না বাংলা মানুষকে নিরাপত্তা দিতে আসছে? কেন প্রশ্ন করছি? কারণ অভয়াকাণ্ডের পরে কলকাতা পুলিশ সব সাবুত প্রমাণ লোপাট করতে চেয়েছিল, সিবিআই এসেও তাই করেছে। তাহলে মোদি আর দিদি 56 আর 59 কোন তফাৎ নেই। हिंदी में और एक बात, माइक सर लेफ्टिस्ट जो ओका माइक दे दो, आप हिंदी में बांग्ला में सवाल करो। युवा नेता है, वो सब क्या इस तरह की आकर्षित हो रहा है, या अभिषेक ने भी बोला है कि जो युवा नेता है वो हमारे करते हासिल है? आपको ऐसा धारणा है कि अभिषेक जो अपना तृणमूल के लोगों को नहीं संभाल पा रहा है, उसके पार्टी के एमएलए उधर भाग रहे हैं और वो बुड़ेगा, सब उधर चले जाएगा? अरे इस देश में और खास वामपंथा में बिकाऊ माल एक तो होता है, टिकाऊ माल सब होता है। ठीक है, तो आप किसकी बात कर रहे हैं, बिकाऊ की या टिकाऊ की? हम राजनीति में वामपंथी में टिकाऊ के पक्ष में हैं। और एक लास्ट क्वेश्चन ने बोला था कि यहाँ पर कोई क्वेश्चन नहीं कर पाता है, ये जो युवा नेता है वो पर्सनैलिटी का पूरा क्वेश्चन कर रहा है, साइड किया जाता है, तो ये जो एलिगेशन कर रहा है ये इस बार पे आप क्या बोलेंगे? अच्छा आप देखो, जहां वो अमतल्ला में जो दफ्तर है एयर कंडीशन 5 स्टार एमपी का दफ्तर बोलता है, वो रास्ता बहुत नैरो है, ट्रैफिक जैम हो रहा है। रास्ते के ऊपर पुलिस देख करके ट्रैफिक बंद करके गाड़ी पार्क करके स्टेनलेस स्टील का बैरिकेड करके सड़क पे उतार दिया। वो पहले दीदी सड़क में उतार दिया। हम नए पीढ़ी को, युवाओं को मंच देते हैं। धन्यवाद। बस बस ओके, धन्यवाद। तारिक रहमान ने टीएमसी का दमन पाया, ऐसे में से ने ये कहा है कि रहमान ने माकपा को सड़क उतरने का रास्ता दिखाया। पहले बात तो ये देखो, एक दिन गया उसका नाम भूल गए, उसका नाम तारिक रहमान नहीं है, तो और था। और मैं जानता हूं कि कुछ दिन बाद लोग जो उसको ले गया है, जो बिका है उसको भूल जाएगा। अगर एक दिन में भूल गया है तो जो खरीदा है उसको एक हफ्ते में भूल जाएगा। धन्यवाद।